90 জন, 270 জন, 810 জন, তাহলে কত হলো? 1170 জন নাকি? ঠিক আছে কিনা? না ভুল আছে কোনো? 1100 কত জন? 70 জন শুধুমাত্র ইউনিয়নে নেতা লাগবে। এবার আসেন, আমাদের 8টা উপজেলায় 8টা চেয়ারম্যান লাগে, লাগে না? 8টা ভাইস চেয়ারম্যান লাগবে, 8টা মহিলা ভাইস চেয়ারম্যান লাগবে, লাগবে কিনা? তাহলে টোটাল হইল কয়জন? 24 জন। তাহলে 1170 আর 24 কত হয়? 1194 জন। এখানে 1194 জন না? এখানে সম্মানিত সাংবাদিক বৃন্দ, যারা আমাদের আপ্যায়নের দায়িত্বে আছেন, যারা আমাদের পিছনে আছেন, সামনে আছেন, গেটে দাঁড়ায় আছেন, যারা হচ্ছে মাইকম্যান, যারা এই অর্গানাইজার এবং যারা এমপ্লয়ি, সবাইকে নিয়ে এখানে 1000 মানুষ হবে। এখানে 1000 মানুষ হবে। আপনার লাগবে কয়জন? 1194 টা ক্যান্ডিডেটই লাগবে আপনার, পাস করুক আর না করুক। আর আপনার ক্যান্ডিডেট দিয়ে আলোকিত হয় না এখন। আপনি কিসের কোরআন করেন? এর কোরআন কিসের? আপনি যে ক্যান্ডিডেট দিবেন 1194টা জায়গায়, এটা লুক আপনার হইছে তো? না হইলে খাম খাম কিসের? কেন? মানে এটা কি কারণ? চাঁদপুর কি ছোট জায়গায়? আপনি আবার চিন্তা করেন তাহলে নিজেরে, আপনি অমুক ভাইয়ের কর্মী হবেন সেটা মুখ্য না। অমুক ভাই ভারতে যে গেছে, যাওয়ার সময় কি সাথে করে নিয়ে গেছে? হ্যাঁ, ভারতে বসে বসে এখন অনেক বড় বড় রাস্তায় নেমে আসুন, আর কত বাড়িতে থাকবেন, রাস্তায় নেমে পড়ো। আরে কাপুরুষের দল, তুই নিজে আগে রাস্তায় নাম। মাস্ক 3টা লাগায়, একটা কপালে, একটা মুখে, একটা গলায়। চাঁদপুরে বলে, বাজারে বলে জয়, শাহরাস্তিতে গিয়ে বলে বাংলা। ইন্ডিয়াতে ইয়া হচ্ছে ইয়া করে, ইন্ডিয়ার শেল্টারে এসব এই ফাঁকা আওয়াজ চলবে। তাদের এই ফাঁকা আওয়াজের পরিণতিতে যদি আপনারা না পড়তে চান, তাহলে আপনাদের ঐক্যবদ্ধ হইতে হবে। এরকম ভাই পলিটিক্স বাদ দিতে হবে। ভাই আসবে যাবে। আমরা তো শুরুতে প্রতিজ্ঞা করেছিলাম, আমাদের রাজনীতি কোনো নেতা ভিত্তিক হবে না, আমাদের রাজনীতি কোনো ভাই ভিত্তিক হবে না, আমাদের রাজনীতি কোনো ব্যক্তির উপরে নির্ভর। সেই রাজনীতি লইয়া আমরা কি করিব? কোথায় যাই? এই কারণে চাঁদপুর এনসিপির 8টা উপজেলা এবং চাঁদপুর জেলাতে যারা কোরআনবাজি করবে, সংগঠনগুলোর সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে একটা সহযোগী সংগঠন, প্যারালাল সহযোগী সংগঠন। এবার আসেন, আমাদের মধ্যে এনসিপির অনেক নেতা আছে যারা ছাত্র শক্তির 20-50টা ক্লাব মেনটেন করে না? আবার এনসিপির কিছু আছে যারা যুব শক্তিকে মেনটেন করে। এভাবে হইতে পারবে না। আপনাদের একটা রিপোর্টিং, একটা স্ট্রাকচার থাকবে, ডিসিশন মেকিং একটা টিম থাকবে। এনসিপি, যুব, ছাত্র সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো আছে, তাদের কেবলমাত্র প্রোগ্রাম কিভাবে করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন, ব্যাপারটা বোঝা গেছে? না মনে বোঝা যায় নাই মনে হয়। আপনাদের একটা ডিসিশন মেকিং একটা ফোরাম থাকবে। এই ডিসিশন মেকিং ফোরামে কে থাকে? এনসিপির আহ্বায়ক সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক, যুবর আহ্বায়ক সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক, ছাত্রের আহ্বায়ক সাংগঠনিক সম্পাদক, ইত্যাদি ইত্যাদি যারা যারা আছে নাকি? এবং প্রোগ্রামটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা নিজেরা সিদ্ধান্ত নিলে। তবে কথা থাকে যে এনসিপির সহযোগী যে সংগঠনগুলো আছে, তারা এনসিপি কে তারা পরামর্শ দিবে, মতামত দিবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এনসিপির আহ্বায়ক সেক্রেটারি নিয়ে নিবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। ছাত্র, যুব, অন্যান্য সহযোগী সংগঠন তারা পরামর্শ দিবে, কিন্তু সিদ্ধান্ত নিবে কে? এনসিপি। এনসিপির আহ্বায়ক ছাত্র শক্তির কোন কর্মীর কাছে যদি কোনো মেসেজ পৌঁছাইতে চায়, সেটা ছাত্র শক্তির আহ্বায়কের মাধ্যমে পৌঁছাইতে হবে। সে নিজে কোন কোরআন মেনটেন করতে পারবে না। আপনি আবার এনসিপির আহ্বায়ক, ছাত্র শক্তির 20টা কোরআন আপনি মেনটেন করবেন, এটা হইতে পারবে না। আপনার যুব শক্তির কোনো হেল্প লাগবে, আপনি যুব শক্তিকে সরাসরি রিচ করবেন না। আপনি যুব শক্তির আহ্বায়ক সেক্রেটারিকে বলবেন। আহ্বায়ক সেক্রেটারি তারপর হচ্ছে যুব শক্তির তার কর্মীদেরকে যদি মনে করে হেল্প করবে তাহলে হেল্প করবে, কিন্তু আপনি নিজে গিয়ে যুব শক্তির কোন কর্মীর সাথে বসতে পারবেন না।
আবার উল্টা করে যদি বলি, যুব শক্তির কোনো কর্মী কেউ যদি এনসিপির সাথে বসতে চায়, তাহলে সেটা তার আহ্বায়ক সেক্রেটারির মাধ্যমে বসতে হবে। বোঝা গেছে নাকি বোঝা যায়নি? 3 নম্বর বিষয়, আপনাদের অনেকেই বলেন যে আপনাদের কথা, আপনাদের দাবি, আপনাদের চাওয়া, আপনাদের প্রত্যাশা প্রশাসন বা পুলিশ আমলে নেয় না। বলেন না আপনারা? হ্যাঁ, আমলে নেয়। এনসিপি এখন প্রশ্ন আসে, সে কেন আমলে নিবে? প্রশাসন পুলিশ আপনার কথা কেন শুনবে? প্রশাসন বা পুলিশ আপনার কথা শুনবে দুইটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে, যদি সে মনে করে প্রশাসন বা পুলিশ কে আপনি ডিস্টার্ব করতে পারেন, আপনি সমস্যা তৈরি করতে পারেন। আরেকটা কারণে সে আপনার কথা শুনবে, যদি সে মনে করে থাকে যে আপনি সমস্যা সমাধান করতে পারেন, তাইলে সে আপনার সাথে বসবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই দুইটা ক্যাপাসিটি কোন ক্যাপাসিটি আপনার আছে? আজকে ডিসি সিদ্ধান্ত নিল এই সব গাছ কাটে ফেলবে, আপনি বাধা দেওয়ার ক্যাপাসিটি আপনার আছে? আপনার বাধা দেওয়ার ক্যাপাসিটি নাই। ডিসি সিদ্ধান্ত নিল যে এখানে একটা রাস্তা করবে, রাস্তা প্রশস্ত করবে, এলাকাবাসী সবাই বাধা দিচ্ছে, রাস্তা প্রশস্ত করতে দিচ্ছে না, আপনি এটাকে সমাধান করার ক্যাপাসিটি আছে? নাকি ডিসি বিএনপির কাছে জামাতের কাছে যাবে? কারণ সে জানে বিএনপি বা জামাতের লোকশক্তি থেকে সমাধান করতে পারে, এটা আপনি পারবেন না। ঠিক না? আপনার কোন ক্যাপাসিটি হয়েছে? হ্যাঁ, প্রশাসন আপনার সাথে বসবে দুইটা কারণে, যদি আপনি তাকে সমস্যা তৈরি করতে পারেন, যদি মনে করে প্রশাসন কাজ করার ক্ষেত্রে আপনি বাধা, অথবা আপনি কোনো সমস্যা সমাধান করতে পারেন, নচেত প্রশাসন বা পুলিশ আপনাকে দুইটা কারণ দেবেন। কিন্তু প্রশাসন বা পুলিশের কাছে আপনারা কিভাবে যান? আপনারা কি এনসিপি আকারে যান? এনসিপি আকারে যান না, আপনারা ব্যক্তি আকারে যান। আপনারা দুইজনে যান, গিয়া বলেন আমরা হচ্ছে এনসিপি, আমাদেরকে এটা দিয়ে দেন সকাল 10টায়। 11টার সময় আবার 3 জন যান, গিয়া বলেন একারো না আমরা হচ্ছে এনসিপি, আমরা দেন। তো পুলিশ বা প্রশাসন এরা কি ঘাস কেটে বড় হয়েছে? একটা ডিসিএসপি কে এমনি হয়েছে? তো সে তো বোঝা যায় যে আপনারা কারা। অথচ অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু এভাবে ব্যক্তি আকারে যায় না, সে সংগঠন আকারে যায়। সংগঠনের একজন স্পোক্স পার্সন থাকে, সেই স্পোক্স পার্সন নিয়ে কথা বলে, সংগঠনের সিদ্ধান্ত নিয়ে কথা বলে। আপনাদের মধ্যে থানায় যখন কেউ ধরে নিয়ে যায়, এমনও হয়েছে 5 জন থাকে পক্ষে, তাকে ধরে রাখতে হবে, আবার 5 জন বাইরে স্লোগান দেয় তাকে ছেড়ে দিতে হবে। এখন ধরার পক্ষে একটা এনসিপি নাকি সারের পক্ষে একটা এনসিপি? দুইটাই এনসিপি, যেটা পরে আবার পুলিশকে টেবিলের তল দিয়ে দিতে পারবে, এটাই হচ্ছে এনসিপি। এখন আপনারা কি ওইটা হইতে চান? এটার জন্য তাহলে কি লাগবে? এটার জন্য আপনার সংগঠনের সবার সাথে আপনার নিয়মিত যোগাযোগ রাখতে হবে। আপনি ধরেন শাহরাস্তি উপজেলা নাকি শাহরাস্তি উপজেলার কোন একটা থানায় একটা সমস্যা হয়েছে, তাই এই সমস্যার সমাধান করতে কে যাবে? এর কি কোনো নির্দিষ্ট কোনো ইয়ে আছে? না। তাহলে আপনি ঠিক করে দেন লোক, এনসিপির একজন, যুবর একজন, ছাত্রের একজন নিয়ে আপনাকে টিম বানাই দেন, যে থানা রিলেটেড যদি কোনো সমস্যা হয়, কারো অভাব, অভিযোগ, দাবি দাওয়া, দুর্নীতি কোনো কিছু হয়, এই 3 জন ছাড়া একটা কাকপক্ষীয় এনসিপির পক্ষ থেকে থানায় যাবে না। আপনাদের কোনো একটা সমস্যা হলো, একসাথে বসেন, মিটিং করেন, মিটিং করে 3 জনকে আপনারা জানান, এই মেসেজটা নিয়ে তুমি থানায় যাও, দেন ওই 3 জন ওই মেসেজটা দিয়ে আসবে, শেষ। আপনারা যদি সিদ্ধান্ত নেন আপনারা পক্ষে থাকবেন, তাহলে সবাই মিলে পক্ষে থাকেন। সিদ্ধান্ত নেন যদি বিপক্ষে থাকবেন, তাহলে সবাই মিলে বিপক্ষে থাকেন, সিম্পল। 3 জনের একটা টিম বানাই দেন, যে প্রশাসনের কাছে যদি কোনো দাবি দাওয়া, চাওয়া, প্রত্যাশা, কোনো অভিযোগ দেওয়ার থাকে, শুধুমাত্র এই 3 জনই যাবে, এর বাইরে কেউ যাবে না। এখন এই 3 জন কি নিজে নিজে ডিসিশন দেবে? না, তারা জাস্ট মেসেজ দেয়, বলে দেন ফোন করে যে এনসিপি এই 3 জনের বাইরে খাতায় লিখে দেন, কেউ যদি এনসিপির নাম করে আসে, এই দায়িত্ব আমরা নিব না, শেষ। আর এখন কি হইতেছে বা কি হয়েছে? এগুলো কি হয়েছে? এখন
তাহলে আপনার কথা কেন শুনবে বলেন? কয়জনের কথা শুনবে? 4 নম্বর বিষয়, তাহলে এই টিম বানাবেন কিনা? বানাবেন। আবার আহ্বায়ক সবগুলো কমিটিতে থাকেন না, যেহেতু পুলিশ সবার সাথে আমি সবগুলোতে থাকবো, আমার বাইরে দিব 3 নম্বর সদস্য দিব আমার খালাতো ভাইয়ের, 4 নম্বরটা দিব আমার শালীরে, 5 নম্বরটা দিব আমার শ্বশুর বাড়ির মানুষকে। এরকম না, এরকম যেন না হয়। সবাই আপনি যদি লিডার হইতে চান, আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে অ্যাকোমোডেটিভ হইতে হবে। আপনি লিডার হইতে হইলে ধরেন আপনার পিছনে 1000 ছাগল নিয়ে আপনি ঘুরেন, আর আপনার পিছনে 10টা মাত্র বাঘ নিয়ে ঘুরেন, বা 2টা মাত্র বাঘ নিয়ে ঘুরেন, কোনটা লাভ? হ্যাঁ, 1000 ছাগল নিয়ে যে ঘুরে তাকে কেউ দাম দেয় নাকি 2টা বাঘ নিয়ে ঘুরে সেটা মানুষ দাম দেয়? আমরা যেটা মনে করি যে যোগ্য মানুষকে কখনো পাশে রাখবা না, তাকে ফেলে মাথায় করো, আর অযোগ্যদেরকে নিয়ে সাথে নিয়ে ঘুরে যারা সারাদিন সহমত ভাই আর তেলবাজি করে। এরকম না বিষয়টা? এই সহমত ভাই তেলবাজি যারা সারাদিন আশেপাশে করে, মনে রাখবেন এই লোক আশেপাশে রাখলে আপনি জীবনে বড় হইতে পারবেন না। আপনি যোগ্য মানুষগুলোকে কালেক্ট করেন, যোগ্য মানুষগুলোকে আশেপাশে রাখবেন, দেখুন যোগ্য মানুষগুলোই আপনি উপরে উঠে নিয়ে যাবেন। আর আপনি মনে করতেছেন একটা যোগ্য মানুষকে আপনি ঠেলে পিছনে ফেলাই দিবেন, সে আসবে না। যে যোগ্য সে কোনো কোনো প্রক্রিয়া সে আসবেই, এবং সে আপনার সামনে আসবে, এবং সেই দিন ওই লোকের কারণে আপনি ঢাকা করে যাবেন। আপনাদের কাজ হচ্ছে, এটা লিডারের কাজ, সে নিজে কাজ করবে না। লিডার কি করবে? আগামী 13ই অক্টোবর লকডাউন ঘোষণা করেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। আপনার প্রতিক্রিয়া কি? লকডাউন তো করোনার একটা শব্দ, এটাও তারা ধার করছে। করোনার মাস্ক করে তারা আবার মিছিল করে, তাদেরকে আসলে কি প্রতিক্রিয়া দিব? কি প্রতিক্রিয়া দিয়ে যাবে তাদেরকে আসলে? আওয়ামী লীগের আপনার গণ, আওয়ামী লীগের যতই বলুন, দেখেন এগুলো হচ্ছে, দেখবেন কোন জায়গায় যদি আগুন লাগিয়ে কোনো জায়গায় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ওই যে ছাই উড়ে ধোয়া উড়ে, কিছুদিন হচ্ছে আগুনের ধোয়া, এখন উঠতেছে যেটা বাতাস, এটা হচ্ছে ছাই। ওই আগুন কখন নিভে গেছে? তাদেরকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার মতো সময় আমাদের থাকা উচিত না। এখন আমাদেরকে সামনে আগায় যেতে হবে। এবার আসেন, যেটা বলছিলাম, আমরা বলছিলাম যে যোগ্য মানুষকে যোগ্য জায়গাটাই দিতে হবে। একটা লিডার কখনোই লিডার ফলো করবে তখন যদি সে যোগ্য মানুষটাকে যোগ্য জায়গাটায় না দিতে পারে। একটা লিডার আইসা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে না, সে একটা লোক খুঁজে নেবে যে এই হলটাকে ম্যানেজ করার ক্যাপাসিটি আছে। একটা লিডারের কাজ হচ্ছে সে নিজে গিয়ে খাবারটা আনবে না, সেটা লোক ঠিক করবে যে খাবারটা আনার মতো যে ক্যাপাসিটি আছে, কম দামে কোন জায়গা থেকে আনতে পারবে, একদম টাইমলি খাবারটা দিতে পারবে, দামে কম কিন্তু মানে খাবারটা ভালো আনতে পারবে। এরকম লোক বাইসা খুঁজে বের করে, এটা লিডারের কাজ। এখন লিডার সে খাবারও নিজে কিনতে যায়, সে হলরুমও নিজে ভাড়া করতে আসে, সে মাইকও নিজে ঠিক করতে যায়, সে যতই খাটুক, এটা কি ভালো লিডার বলা যাবে? এটা ভালো লিডার বলা যাবে না। লিডার বসে থাকে, সে লুক সেট করে দেবে। এখন আপনাদের কি কাজ? আপনাদের কাজ হচ্ছে আপনাদের এলাকায় এলাকায় এরকম যোগ্য, প্রাপ্য, দক্ষ, অনেক উঁচা বলা, অনেক চিল্লায় চিল্লায় কথা বলে নো। আমার মনে করি যে মাটিটা পাইলে অনেক দূরে দূরে কথা বলা, এটা একমাত্র যোগ্যতা। অনেক মানুষ এসে দেখবেন ছোট ছোট শব্দে কথা বলে, অথবা কথা বলে না, কিন্তু অনেক মাথাটা খাটায়। আসেন এরকম লোক, ওই মানুষগুলোকে নিয়ে আসেন। ওই মানুষগুলো আপনার সংগঠনে কেন আসবে? ওই মানুষগুলোর কাছে গিয়ে বসে থাকেন, রিকোয়েস্ট করেন, ভাই আপনি আসলে আমরা শক্তিশালী হব, আপনি আসলে এনসিপি শক্তিশালী হবে, আপনি আসলে আগামী সংসদ আমাদের ফেসিবাদ মুক্ত একটা সংসদ হবে। আপনি যদি আসেন, আমাদের যে ভারতীয় আধিপত্য বিরোধী যে রাজনীতিটা করছি সেটা আরো বেশি শক্তিশালী হবে। আপনি আসলে আমাদের যে ধর্মীয় সম্প্রীতির কথা আমরা বলছি সেই জিনিসটা আমাদের জন্য অনেক সহজ হবে। তার পাশে গিয়ে বসে থাকেন,
একবার, দুইবার, পাঁচবার মানা করবে, সে কেন আসবে আপনার কাছে? আপনি তার বিরুদ্ধে যদি গুটিবাজি করেন, এখন আপনি যদি মনে করেন সে একটা যোগ্য মানুষ যদি আসে আমারই খাবার থাকবে না, তখন আপনার সংগঠন কোনোদিনও বড় হবে না। আপনি যদি একটা যোগ্য মানুষকে রিক্রুট করতে পারেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় যোগ্যতা। আপনার থেকে যোগ্য মানুষকে যদি আপনি তুলে নিয়ে আসতে পারেন, সে যখন আপনার প্রশংসা করবে, এই প্রশংসাটা হচ্ছে মূলত প্রশংসা। আর আপনি কিছু তেলবাজ, সহমত ভাই, চাটার কলের থেকে প্রশংসা শুনতে সারাদিন পছন্দ করেন, যাদের দুই লাইন নিজে লেখার যোগ্যতা নাই। এনসিপির কোন কর্মের মধ্যে আমি বিশ্বাস করি এই ধরনের কোন দুর্বলতা নাই। এই রাজনীতির কারণে কিন্তু আমরা আওয়ামী লীগের পতন হয়েছে। আমরা এই রাজনীতি আর আমরা কন্টিনিউ করতে পারি না। আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, মানুষ এগুলো পছন্দ করে না। এবার আসেন, এই লোকটা আপনার কাছে আসছে, আপনি সারাদিন তার পিছনে গুটিবাজি করেন, সারাদিন তার বিরুদ্ধে কোরআনবাজি করেন, ওই লোকটা কি থাকবে আপনার এখানে? একটা লোক সারা জীবন চাকরি করছে, ব্যবসা করছে, তার একটা প্রোফাইল দাঁড়াইছে, এই লোকটা আপনাকে এসে আপনার সংগঠনটাকে সমৃদ্ধ করছে, তাকে আপনি চেয়ার দিবেন, বিনিময় কি দিবেন? তাকে কি 10-5 টাকা আপনাদের ক্যাপাসিটি আছে? নাই। আপনি তারা কি দিবেন? তারে দিবেন একটা চেয়ার, তাকে দিবেন একটা সম্মান, তার থেকে আপনি দিবেন পরামর্শ, কোন একটা প্রোগ্রামে গেলে তাকে সাথে রাখবেন, এটাই তো নাকি? তাকে আপনাকে দিতে হবে সম্মান, আর সে আপনাকে দিবে বুদ্ধি পরামর্শ এবং সংগঠনটা সঠিকভাবে আগাই যাবে। এখন আপনার ওই লোকটা আপনি আনতেছেন না। চাঁদপুরে কি এরকম 50টা লোক নাই? চাঁদপুরে কি এরকম 50টা লোক নাই? লিস্ট করে 50টা লোকের কাছে আপনি যান, এই লোক নিজে না আসুক, কিন্তু এনসিপির বিরুদ্ধে জীবনে থাকবে না, বলবে এই পোলাপান আমার কাছে আসছিল। আপনি একটা ভুল করলে তারা ধরবেন যে চাচা আমি আপনাকে কইছিলাম আপনি আসেন নাই। আপনি খেলেন আমাদের সাথে নেমে, না খেলে আম্পিয়ারি করেন কেন? আপনি তো বলেন এটা হইতেছে না, সেটা হইতেছে না, এটা করো সেটা করো, ঠিক আছে আপনি অনেকদিন আম্পিয়ার করছেন, এবার আপনি মাঠে নামেন, আমরা আপনাকে সামনে রেখে আমরা খেলবো। এটা করতে পারবেন আপনারা? পারবেন? যাবেন কিনা? নাকি আপনার থেকে যোগ্য মানুষ আসলে আপনি মনে করবেন আপনি হারিয়ে যাবেন? 3-5 নম্বর বিষয়, আপনাদেরকে অবশ্যই অফিস নিতে হবে। অবশ্যই একটা অফিস নিতে হবে। অফিস কেন নিতে হবে? এটা অফিসের ফার্নিচার কি হবে দেখেন। অফিস একটা টিম, দুইটা টিম, তিনটা টিম উপরে একটা টিম, 4টা টিম মিলে একটা অফিস হয়ে যাবে। 4টা টিম হইলে একটা অফিস হয়ে যাবে। অফিসে কি থাকবে? অফিসে একটা টেবিল থাকবে, 20-50টা টুল থাকবে। আর নাস্তা কি হবে? নাস্তা হবে রং চা, মুড়ি, বিস্কুট, শেষ। তো অফিসের কাজটা কি? অফিসের কাজটা হচ্ছে আপনাদের একটা অফিস থাকবে, সারাদিনে মানুষগুলা জানবে, সকাল 9টায় একটা মানুষ আসলে সে বুঝবে এবং তাদের আশা নিয়ে থাকবে, রাতের 12টা বাজলো আমরা হবে এখানে আসবে। আর এখন যে আপনার অফিস নাই, আপনার মিটিং কই হয়? কল দেন মুখে এক জায়গায়, মুখের বাসায়, মুখের হোটেলে, এইভাবে ডিসিশন নেওয়া যায় না। একটা অফিস থাকো, অফিসের প্রয়োজনে ভাঙচুর হোক কোনো সমস্যা নাই, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হোক কোনো সমস্যা নাই, দ্বিমত হোক কোনো সমস্যা নাই, কিন্তু অফিসের দিন শেষে আপনি এক টেবিলে বসতেছেন, এটাই ম্যাটার করে। একটা অফিস করতে কয় টাকা লাগে বলেন? একটা অফিস দেওয়ার মধ্যে কি মানুষ নাই এখানে? এই যে অফিস এখানে আছে, প্রত্যেকটা উপজেলায় আছে, 3টা উপজেলা, বাকি 5টা। মানুষ কেন আপনার কাছে আসবে? কোথায় আসবে আপনার কাছে? আপনার বাড়িতে আসবে কেন? একটা অফিস দেন, বড় করে একটা ব্যানার দেন। আপনাদের এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। এবার আসেন আপনারা যে বক্তব্য আপনারা আসছিলেন, এতক্ষণ তো আপনারা কোনো বক্তব্য প্রচার করতে পারেন নাই, এগুলো প্রচার করবেন না আপনারা। এগুলা করলে তো আমরা যে সংগঠনের জন্য নিজের সমালোচনা করি, এগুলো মানুষকে আপনারা দেখাবেন না। কোন জায়গায় কোন দুর্নীতি কে করবে, এখন তো সুবিধা হচ্ছে ধরা খাইলে হচ্ছে জুলাই যোদ্ধা, আর ভালো কাজ করলে উমুক দল, তাই না? এটা কোনো একটা ক্রাইম করলে বৈষম্য বিরোধী ছাত্র, আর ক্রাইম করলে আর ভালো কাজ করলে সে ছাত্র দল, শিবির, তারপর হচ্ছে কি এনসিপি, ছাত্র সংসদ। এটা খুবই আমাদের মধ্যে একটা এখন সবার একটা ঝামেলা। একটা বিষয় হচ্ছে, এবার আসে
সামনে একটা নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে, তবে নির্বাচনের পূর্বে অবশ্যই অবশ্যই আমাদের এই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে। এবং এই আদেশ, এটা কোনো অর্ধ আদেশ বা অধ্যাদেশ, কোনো প্রজ্ঞাপন না, এটা হইতে হবে কি আদেশ। এবং এই আদেশ অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে দিতে হবে, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, আমাদের যে সামনে নির্বাচনটি আছে সেই নির্বাচনটিকে বানচাল করে দেওয়ার আমরা চক্রান্ত দেখতে পাচ্ছি। এই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমাদের রাজনৈতিক দলের দায় রয়েছে, আমরা কোনোভাবেই সেই দায় এড়াইতে পারি না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এনসিপি মিডিয়া প্রপাগান্ডার শিকার একাধিকবার হয়েছে, হচ্ছে। প্রপাগান্ডার মধ্য থেকেই আমরা ফ্যাক্ট তুলে ধরছি। আমাদেরকে বলা হয়েছিল আমরা নাকি 20টা আসন মন্ত্রীর বিনিময়ে আমরা নাকি জোট করে ফেলছি, এরকম। কিন্তু আমরা ডে 1 থেকে আমরা বলছি এনসিপি স্বতন্ত্রভাবে দাঁড়াবে। যদি আমাদের সাথে কেউ আসতে চায়, সংস্কারপন্থী হয়ে আসতে চায়, যারা সংস্কারে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, জুলাইয়ে বিশ্বাস করে, যারা চাঁদাবাজদের বিপক্ষে, টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, তাদেরকে আমরা দলে নিয়ে আমরা প্রয়োজনে যোগ করব। কিন্তু যাদের ইতিমধ্যেই, যাদের ধার কোমর চাঁদাবাজির টাকা এখন ভারী হয়ে আছে না, মামলা বাণিজ্যর প্রেসারে যারা এলাকায় ত্রাস সৃষ্টি করেছে ইতিমধ্যে, যাদের ইমেজ সংকটে রয়েছে, এলাকায় রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে দেখেন তারা কি পরিমাণ বিরক্ত। 50 টাকা ইনকাম করে 5 টাকা 10 টাকা চাঁদা দিয়ে দিতে হয়। প্রতি পাড়া, জেলা, মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য যারা কায়েম করেছে, তাদের সাথে জোট করে নির্বাচনের থেকে মরে যাওয়া ভালো। বরং বিএনপির দলটা অনেক কষ্ট করে তারা বানাইছে। দীর্ঘ 16 বছর তারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গেছে, যায় নাই? বিএনপির বলেন তো কোনো নেতা কর্মী, এমন কোন গ্রাম ছিল যে বিএনপির কোন কর্মীর বিরুদ্ধে মামলা ছিল না? পুরো বাংলাদেশে একটা গ্রাম দেখানো আমাকে। এই ত্যাগী যারা আছে বিএনপির কর্মীরা, তারা আজকে দলের মধ্যে কোণঠাসা। আমাদেরকে ফোন দিয়ে তারা বলে যে দেশটার জন্য কিছু তোমরা করো। আমাদের দলটাকে ছিনতাই করে নিয়ে গেছে। আমাদের রক্তে, ঘামে, মেধায় আমরা জেল খেটেছি, আমরা জুলুম করেছি শুধুমাত্র ভোটের অধিকারের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। আজকে দেখা যাচ্ছে আমার দলে আমাদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে এই হাইব্রিড নেতাদের জন্য। এই হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গিয়েছে। তো সুতরাং বিএনপির মধ্যে অনেক থেকে মানুষ আছে যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে, যারা এখনো বিক্রি হয়ে যায় নাই, চাঁদাবাজিতে জড়িত হয় নাই। আমরা তাদেরকে, আমরা দলে আমাদের সাথে তারা যোগাযোগ করছে, আমরা তাদেরকে ইনশাআল্লাহ আমাদের দলে নিয়ে নেব। যারা জিয়ার আদর্শে বিশ্বাস করে, আমরা তাদেরকে আমাদের দলে নিয়ে নিব। কারণ বিএনপি জিয়ার আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গিয়েছে। কারণ শহীদ জিয়ার আদর্শে যদি বিশ্বাস করত, যে মানুষ শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে, এই মানুষের হাতে জীবনে চাঁদা উঠতে পারে না। শহীদ জিয়ার আদর্শে যে বিশ্বাস করে, এই দল কখনো দলীয় কোন দলে গুলিয়াগুলি করে হত্যা করতে পারে না। সেজন্য আমরা বিএনপির থেকে নেতা কর্মী যারা আছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো। অন্যদিকে অনেকেই আছেন যারা হতাশ, যারা স্বপ্ন দেখেছিলেন পরবর্তী বাংলাদেশটা বিনির্মাণ হবে। আমরা বলতে চাই, আমাদেরকে অনেকে চিলড্রেন পার্টি বলে, ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাই না? আমাদের বয়স হচ্ছে 9 মাস। 9 মাসের একটা বাচ্চা আব্বা করে ডাক দেয় না, ঠিক না? যে বাচ্চাটা আব্বা করে ডাক দেয় না, সেই বাচ্চাটাই এখন দেখা যাচ্ছে কি 74 বছর, 70 বছর, 60 বছরের দলের সাথে আমরা এখন ফাইট করব। এটাই আমাদের স্বার্থকতা, এটাই আমাদের স্বার্থকতা। অর্ধেক কথা আছে না যে দেখা যাক, খেলা হোক ভালো। আমরাও আগামী যে নির্বাচন, যত পরিশ্রম হোক, হারি জিতে এটা জনগণ নির্ধারণ করবে। কেউ কি বলতে পারবে কে হারবে কে জিতবে? এটা নির্ধারণ করবে কে? জনগণ।
আমরা জনগণ ব্যালটের মধ্য দিয়ে যে রায় দিবে আমরা সেটাকে মেনে নিব, কিন্তু নির্বাচনটা অবশ্যই ভালো নির্বাচন হইতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন ব্যালটের পরিবর্তে বুলেটকে বেছে নিচ্ছে। তারা মনে করছে বুলেট দিয়ে জনগণকে আবার ভয়ভীতি দেখিয়ে তারা আবার জনগণকে পেশিবাদী শাসনের মধ্যে নিয়ে যেতে পারবে। বিভিন্ন বাড়ি গিয়ে অনেকে বলছে যদি সাপ্লাই যাও তাইলে কিন্তু নির্বাচনের পরে খবর আছে। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, যারা ভয় পায় কেবলমাত্র তারাই ভয় দেখায়, আর যারা সাহসী মানুষ তারা ভয় দেখায় না, তারা ভালোবেসে বুকে জড়ায় নেয়। তারা ভয় পেয়ে তারা এখন ভয় দেখানো শুরু করছে, কারণ তাদের অস্তিত্ব সংকট এখন শুরু হয়ে গিয়েছে। যখনই সাপলা মাঠে নেমে আসছে সাপলা কলি, তখন থেকেই তাদের অস্তিত্বের মধ্যে এখন টান করে গিয়েছে। মানুষকে জনগণকে ভয় দেখায় না, জনগণকে ভয় দেখানোর পরিণতি খুব নিকট ভবিষ্যৎ অতীতেই আপনাদের আছে। 5 আগস্টের দিকে তাকান, এই যাদেরকে আপনারা অবজ্ঞা করেন, অবজ্ঞাত, প্রত্যাখ্যাত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার, ভবঘুরে, যারা নিরক্ষর, যারা ক্রুদ্ধ, যারা হচ্ছে অবজ্ঞাত, এই মানুষগুলোকে যারা আপনারা ঠকানোর জন্য আপনারা হচ্ছেন বড় বড় মঞ্চে বক্তব্য দেন, যাদেরকে আপনারা পরোয়া করেন না, ওই মানুষগুলোই হচ্ছে দিন শেষে আমাদের শক্তি। ওই মানুষগুলোকে সাথে নিয়ে আমরা সংসদে যাব। আমরা কোনো গুন্ডা, কোনো পান্ডা, কোনো অস্ত্র নিয়ে আমরা সংসদে যাব না। অবশ্যই এনসিপি সরকার গঠন করবে, জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে। আপনি মনে করতে পারেন 5 জন মানুষ, 10 জন মানুষ, সৎপথের 5 জন মানুষই আমাদের জন্য যথেষ্ট। লক্ষ লক্ষ নেতা কর্মী গত 1.5 বছর আগে হয়েছিল এই চাঁদপুরের ট্রাশ লেডি কিলার দীপমণি, লেডি কিলার দীপমণি ছিল না? Where is she? Where is she? এই লেডি কিলার কোথায়? আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ জনতা ছিল না? কোথায় তারা এখন? এখন জেলে। লক্ষ লক্ষ জনতার ভয় আমাদেরকে দেখায় না। সুতরাং আগামী নির্বাচনে এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। যে নির্বাচন ব্যালটের জয় হবে, যে নির্বাচনে জনগণের রায়ের জয় হবে, আমরা প্রয়োজনে আমরা লড়াই করব। আমাদেরকে মাঝে মাঝে বলে আমাদের জামানত বাজেয়াপ্ত হবে, আমরা মেম্বারে নির্বাচন করতে পারবো না, বলে না? 500 ভোট পাবো, 500, কোন সন্ত্রাস ছাড়া, টাকা ছাড়া, অর্থ ছাড়া, গাল ভরা পরিচয় ছাড়া 500 মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখে, এর থেকে বড় কিছু আছে? 500 মানুষই আস্থা রাখলে সমস্যা কি? আপনাদের মতো গুন্ডা দিয়ে হচ্ছে ভোট কিনবো আমরা, ভোট আনবো আমরা? জনগণ যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত নিয়ে আমরা মেনে নিব। একটা দল, যেই দলের কোনো মিডিয়া ব্যাকআপ নাই, যেই দলের কোনো ব্যবসায়ী ব্যাকআপ নাই, আমরা এগুলো চাইবো না। আমরা চাই যেটা ফ্যাক্ট বেস জার্নালিজম, আমরা নিজেরাই হচ্ছে আমরা দাঁড়াবো, এবং সেটার জন্য যদি আমাদের পরাজয় বরণ করতেও হয় তাতেও আমাদের কোনো আপত্তি নাই। দিন শেষে আমরা জনগণের জয়টা চাই, জনগণের ক্ষমতাটা চাওয়া হচ্ছে আমাদের জরুরি। আমাদের এনসিপির এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন, আমাদের এখানে যারা আছে, আমরা মা বোন দেশবাসীকে বলি, আমরা ভোট বুঝি না, আমরা নির্বাচন বুঝি না, আমরা নির্বাচন করি নাই। নির্বাচন আমাদের নির্বাচন আপনারা করে দিতে হবে। আমাদের টাকা নাই যে টাকা দিয়ে আপনাদেরকে গিয়ে রাতের বেলা আপনাদেরকে টাকাটা দিয়ে আসবো, এই ক্ষমতা আমাদের নাই। আমাদের বেশি শক্তি নাই, আমাদের উপরে আছে আল্লাহ, নিচে আছেন আপনারা। আল্লাহ যদি চায় আর আপনারা যদি চান, তাইলে আমরা সংসদে যেতে পারবো। এছাড়া আমাদের ব্যাকডোর কোনো ধরনের শক্তি আমাদের নাই। আমরা নির্বাচিত হই কি হই এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আপনার ক্ষমতাটা প্রতিষ্ঠিত হয়েছে কিনা। এই কারণে হচ্ছে এবার আমাদের অঙ্গীকার রাষ্ট্র হবে জনতা। আমাদের ভোট আপনারা করে দিতে হবে, জনগণ আমাদের ভোট করে দিতে হবে, কর্মী আমাদের ভোট করে দিবে না। এই কারণে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আমরা বলবো, মা বোনদেরকে আপনারা বলবো, যে মা তার হাজবেন্ড হয়তো বিএনপি জামাত করে, কিন্তু সে বলে আমরা এই বাচ্চা কাচ্চাদেরকে আমরা ভোটটা দিই, ঘরে ঘরে এনসিপি পৌঁছাই গেছে, তাদেরকে আর থামাতে পারবেন না। দেখা যায়
সে নিজে বিএনপি করে জামাত করে, কিন্তু ঘরে উঁচা গলায় কথা বলে না, কারণ উঁচা গলায় কথা বললে ভাব বন্ধ। যেই প্রোগ্রামে আমাদেরকে গালাগালি করে বাসায় যায়, ওই প্রোগ্রামে ওই দিন আন্টি রান্না করে খাওয়ায় না, আমাদের কাছে খবর আছে। যারা এবার ভোট চুরি করবেন ভাবছেন, এবার ভোট চুরি করে বাসায় যায়, বাসায় গেলে বাসার আন্টিরাই বলবে ভোট চোরের সংসার আমি করবো না। টাকা দিয়ে ভোট কিনবেন, ক্যাশ দিয়ে হচ্ছে কেন্দ্র দখল করবেন, বাসায় ফিরে যায়েন, আপনার সন্তান বলবে কোনো ভোট চোর বাপের সাথে আমরা থাকবো না। আমরা ঘরে ঘরে পৌঁছাই গেছি। আপনারা ভাবতেছেন আমাদের মারা আমাদের জন্য রাস্তায় আসবে না, আমাদের মারা আমাদের ভোট দিবে না, আমাদের বাবারা আমাদেরকে ভোট দিবে না। আমাদের শক্তি হচ্ছে যারা জুলাইয়ের পরে রাজনীতি সচেতন হয়েছে, যারা ক্যাডার বাজনা, যারা টেন্ডার বাজনা, ওইসব মা বোনরা আমাদের জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে কান্না করে। আমরা তাদের তাহাজ্জুদের এই পানির শক্তি নিয়ে আমরা আগামীতে নির্বাচন করব। আমাদের মারা আমাদেরকে ভোট দিবে, আমরা আমাদের মাদের শক্তি নিয়ে হচ্ছে আমরা নির্বাচনে জয়লাভ করব। যেই মা, ওই মারা আমাদের চাই আমরা যেন জয়ী হই। আমরা ঘরে ঘরে পৌঁছাই গেছি আমাদের এই বাচ্চা কাচ্চার দলটা, কারণ আপনাদের গুন্ডাদের সাথে আমাদের মারা অ্যাটাচ ফিল করে না, আমাদের মারা অ্যাটাচ ফিল করে আমাদের মতো আমরা যারা হচ্ছে পুজো গ্রাম থেকে উঠে এসেছি, আমরা যারা চাঁদাবাজি করি না, আমাদের সাথে আমার মায়েরা আমাদেরকে সন্তান মনে করে। ভোটটা দিবে এনসিপি কে দিবে না, তার সন্তানকে ভোটটা দিবে। ভোট সাপলাকে দিবে না, ভোট দিবে তার এই সন্তানকে, যে সন্তান তাদেরকে মুক্ত করার জন্য রাস্তায় নেমে গিয়েছিল। সুতরাং আমাদের সাথে আমাদের মায়েরা আছে, আমাদের বোনেরা আছে, আমাদের ভাইয়েরা আছে, আমাদের বাবারা আছে। আমাদের কর্মী নিয়ে আবার আমরা ভোট করব না, এবার আমরা ভোট করব বাংলাদেশের যে লক্ষ লক্ষ পরিবারকে নিয়ে আমরা আবার ভোট করব। তো সেই জন্য প্রিয় নেতা কর্মীরা, আপনাদের ভয় পাওয়ার দরকার নাই। আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে হয়তো হচ্ছে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি এখানে বসেছিলাম, আমাকে মেসেজ পাঠাইছে, বাড়ি গিয়ে বলছে সাপ্লাইয়ের যদি কোনো ধরনের স্লোগান হয়, কোনো ধরনের যদি কোনো হচ্ছে মিছিল হয়, তাহলে ওই বাড়িকে নাকি এক ঘুরে করে দিবে। যে কোনো দলের প্রার্থী আমরা বলবো আমরা আপনাদেরকে আগে কখনোই আপনাদেরকে আঘাত করবো না, আমরা খেলার পরিবেশটা নষ্ট করবো না, আমরা আগে আপনাদেরকে প্রতিহত করবো না, আমরা আইন নিজের হাতে তুলে নিব না। কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধা সৃষ্টি করেন, যে দলীয় হন না কেন, যত লক্ষ কর্মী থাকুক না কেন, আমার কিচ্ছু আসে যায় না, আমি একা আপনাকে প্রতিরোধ করব। সারা বাংলাদেশে কোন নেতা কর্মীর গায়ে, এনসিপির নেতা কর্মীর কোন গায়ে কাউকে যদি বাধা দেওয়া হয়, ভয় দেখানো হয়, আমি আপনারা ছাড়ব না। আপনার কাজ আপনি করেন, আপনার রাজনীতি আপনি করেন, আমরা কোনো বাধা দেব না, এই ইচ্ছাও আমাদের নাই। জনগণ যাকে বেছে নিবে তাকে নিয়ে আমরা নির্বাচন করবো, সিম্পল। আপনাকে যদি জনগণ বেছে নেয়, আমরা বাধা দেওয়ার কি? জনগণ যদি আমাদেরকে বেছে নেয়, আপনারা বাধা দেওয়ার কি? আপনারা যখন বাধা দিতে যাবেন তখনই আপনারা ভ্যানিশ হয়ে যাবেন, যারা বাধা দিতে আসবে তারাই ভ্যানিশ হয়ে যাবে। আর আমরা সবাই আপনার বড় বাধা তো আমরা অতিক্রম করে আসছি, আমরা বুলেট পেরিয়ে আসছি, গ্রেনেড করে আসছি, মারামারি করে আসছি, পুলিশের সাথে মারামারি করে আসছি। হাসিনার থেকে কি শক্তিশালী পুলিশ এখন আছে? এখন পুলিশ গণতান্ত্রিক পুলিশ, ইন্টারন্যাশনাল প্লেয়ার মেসি রোনাল্ডোর গ্রামের অলিগলি হচ্ছে আপনি মিনি ফুটবলের ভয় দেখান। চলেন আমরা সবাই মিলে নির্বাচনের পরিবেশটাকে সুস্থ রাখি, নির্বাচনের পরিবেশটাকে আমরা ফেসিলিটেট করি, যাতে করে নির্বাচনটা কি হয়, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ হয়। আর মধ্যরাতের বিভিন্ন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এখন ডিসি, এসপি হিসাবে, আমরা আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করবো, একটা বিষয় অনুরোধ করবো, এখানে অনেক পুলিশ আছে, অনুরোধ করবো আপনার আগের রাজনৈতিক দল যেভাবে আপনাদেরকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনী হিসেবে, আপনারা নিজেদেরকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে তুলে দিয়েন না। আপনারা জনতার পুলিশ হন, আপনারা কোনো রাজনৈতিক দলের পুলিশ হয়েন না। আপনাদের কাছে আমরা কোনো ফেভার চাইবো না,
আপনাদের কাছে আমরা কোনো ফেভার চাইবো না। আমরা যেটা চাইবো সেটা হচ্ছে নির্বাচনের জন্য সুষ্ঠু নিরপেক্ষ হয়, আপনি সেই জিনিসটা হচ্ছে আপনি করে দিয়ে যাবেন। কেউ যেন কেন্দ্র দখল করতে না পারে, কেউ যেন ভোট দখল করতে না পারে, ভোটারদেরকে যেন কেউ বাধা না দিতে পারে। আপনার কাছ থেকে আমরা এই বিষয়টাই চাই। আপনারা বেনজির হারুন হইয়েন না। বেনজির হারুন আমরা এখন বর্তমানে সম্মান নিয়ে তারা দুনিয়াতে বেঁচে নাই। আপনারা বিপ্লব হইয়েন না। আপনারা জনতার পুলিশ হন, জনতা আপনাদেরকে ভালোবাসবে, জনতা আপনাদেরকে মাথায় তুলে রাখবে। পুলিশের যে ইমেজ সংকট তৈরি হয়েছে, এই পাপ মোচনের সময় আসছে আবার নির্বাচনে। আমাদের দেশপ্রেমিক অনেক পুলিশ আছে, দেশপ্রেমিক। এই পুলিশদের ইমেজটাকে নিয়ে বিপ্লব হারুনরা খেলেছে। আমরা চাইবো এই দেশপ্রেমিক পুলিশরা এবারের নির্বাচনের মধ্য দিয়ে তারা দেশপ্রেমিকের পরিচয় দিবে। আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো, আমরা জানি মিডিয়া সন্ত্রাস কিভাবে আপনাদেরকে বেতন বঞ্চিত করে, আপনাদের ওয়েজ বোর্ড নাই সেটা আমরা জানি, এবং এই বক্তব্য প্রচার করার ব্যক্তিও আপনার নাই সেটাও আমি জানি। আপনারা যে এখানে আছেন, আপনারা যে বেতন পান না, 5,000 6,000 টাকা বেতন দেয়, এবং অনেকে বেতনই দেয় না, শুধুমাত্র একটা ঘুম ধরাই দিয়ে বলে নিউজ করেন। আছেন এরকম? কিন্তু তারা কি মুনাফা করে না? তারা মুনাফা করে কিনা? অবশ্যই করে, কিন্তু আপনাদেরকে বেতন দেয় না। কিন্তু এই বক্তব্য আপনি প্রচার করতে পারবেন না। কিন্তু আমরা চাই, আমরা আপনাদের বিপক্ষে না, আমরা আপনাদের পক্ষের মানুষ। আমরা আপনাদেরই মানুষ, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আমরা আপনাদের পক্ষে হয়ে এই জনতার মঞ্চে দাঁড়িয়ে কথা বলি, আপনাদের অধিকারের জন্যই। আমরা আমার মিডিয়াকে বলবো, আপনারা নিরপেক্ষ ভূমিকা রাখেন। এই তথ্য সন্ত্রাস করে যারা করেছে তারা এখন কারাগারে রয়েছে। আপনারা জনতার, দেশটা জনতার হোক, রাজনৈতিক দলগুলো জনতার হোক, প্রতিষ্ঠানগুলো জনতার হোক, কোন রাজনৈতিক দলের হওয়ার দরকার নাই। প্রিয় চাঁদপুরবাসী, সাংগঠনিক যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা হচ্ছেন অক্ষরে অক্ষরে পালন করবেন, যাতে করে আমাদের এনসিপি দলটা জনতার কাছে নিয়ে যেতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারা বাংলাদেশে কোনো মার্কা আছে? চাঁদপুরে কোনো মার্কা আছে? মেঘনা নদীতে কোনো মার্কা আছে? চাঁদপুরে কোনো মার্কা আছে? কোনো মার্কা আছে? সেই মার্কা হাতের তালি, মুখের তালি, আরো চলে হবো না, আরো চলে চাঁদপুরে হাতের তালি, মুখের তালি, সংস্কারে, সংসদে, সরকারে, তোমার আমার, আমি বলি, তুমি বলে, মায়ে বলে, সবাই বলে, সংসদে ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি। ধন্যবাদ আমাদের আজকের সমন্বয় সভার প্রধান অতিথি হাসান আব্দুল্লাহ ভাইকে। খুব সুন্দরভাবে অনেক বিষয় নিয়ে, বর্তমান অনেক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি হাসান আব্দুল্লাহ ভাইকে। আপনাদের সবাইকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সভাপতি মহোদয় অর্থাৎ আমাদের চাঁদপুর জেলার প্রধান সমন্বয়কারী জনাব মাহবুব আলম ভাই, উনি ওনার বক্তব্যের মাধ্যমে আজকে সমন্বয় সভা এখানে শেষ করবেন। আমি আপনাদেরকে ধৈর্য সহকারে আপনাদের স্ব আসনে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। চাঁদপুরের জনগণ যেহেতু শান্তি সুশৃঙ্খল, সেটা যেন আপনাদের কাজেও প্রকাশ পায়। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আজকের সমন্বয় সভার সভাপতি জনাব মাহবুব আলম, প্রধান সমন্বয়কারী চাঁদপুর জাতীয় নাগরিক কমিটি, চাঁদপুর জাতীয় নাগরিক পার্টি, চাঁদপুর জেলা। মাহবুব আলম ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বক্তব্যের শুরুতে একটা বিষয়, এই আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহকে আপনাদের চাঁদপুরবাসীর পক্ষ থেকে আমরা সবাই একটু ফুল দিয়ে বরণ করতে চাই, যেটা নিষেধ করার পরও আমরা করব। কি বলেন আপনারা? আমাদের সকল উপজেলা প্রধানরা দয়া করে একটু সামনে আসেন, দ্রুত 1 মিনিটের মধ্যে সব উপজেলা প্রধানরা একটু আসেন, সামনে আসেন তাড়াতাড়ি। সামনে আসেন তাড়াতাড়ি, 1 মিনিটের মধ্যে। সব উপজেলা প্রধানকে ডাকছি, আসেন না কেন? উপজেলা প্রধান না, শুধু উপজেলা প্রধান না, সবাই আসবেন। জি,
যাচ্ছি, আমার ডান পাশে আছেন মোহাম্মদ তামিম খান, সদর উপজেলার প্রধান সমন্বয়কারী। এরপরে আমার বাম দিকে আছেন দেওয়ান শরীফ ভাই, ফরিদপুর উপজেলার প্রধান সমন্বয়কারী। এরপরে রয়েছেন যে আমাদের শাহরাস্তি উপজেলার প্রধান সমন্বয়কারী আমাদের আমানুল্লাহ পাটোয়ারি সাহেব। এরপরে ডান দিকে রয়েছেন অধ্যাপক মুকুল স্যার, হাইমচর উপজেলার প্রধান সমন্বয়কারী। এরপর রয়েছেন আমাদের শাহরুখ রেড্ডি সাহেব, আমাদের নকল বিজ্ঞানগিরি এবং আমরা পৌরসভা চাঁদপুর সদর পৌরসভার প্রধান সমন্বয়কারী হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এরপরে রয়েছেন আমাদের ডাক্তার আরিফুল ইসলাম সাহেব, পশ্চিম উপজেলার প্রধান সমন্বয়কারী। এরপরে রয়েছেন আমাদের ডিএম আলাউদ্দিন, মতলব দক্ষিণ উপজেলার প্রধান সমন্বয়কারী। এরপরে মতলব উপজেলা উত্তর উপজেলা প্রধান সমন্বয়কারী নবীর হোসেন ভাই। সবাইকে ধন্যবাদ দিয়ে ফুল প্রদানের কার্যক্রমটা শেষ করতে আসসালামু আলাইকুম। সবাই বসে যান। আহ্বাদ সম্মানিত চাঁদপুরবাসী, আজকে আমরা আপনাদের সামনে আমাদের ক্যাপ্টেন খ্যাত জনাব হাসপাত আব্দুল্লাহ সাহেবকে উপস্থিত করতে পেরেছি। আপনারা দীর্ঘ সময় সেই 3টা থেকে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামকে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে চাঁদপুর জেলা এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই, আসলে এখন বক্তব্য সময় না, আমরা তো বক্তব্য শুনেই ফেলেছি, তাই না? সবাই বক্তব্য শুনে গেছি। একটা বিষয় হচ্ছে যে আমরা গ্রামের বাসায় যদি বলি, আমাদের বাড়ি গ্রামে, আমার বাড়ি হাইমচর উপজেলায় গ্রামে। আমরা ছোটবেলায় যখন গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময় কেউ গান গাইতে গাইতে যাইতাম, কেউ গজল গাইতে গাইতে যাইতাম, কেউ জিকির করতে করতে যাইতাম। এটা সঠিক না ভাই? সঠিক। এটা কি স্বভাবের জন্য গাইতো না ভয়ে গাইতো? ভয়ে গাইতো। এখন আমাদের প্রতিপক্ষ অনেক ভাইরা আমাদেরকে বিভিন্ন কৌশলে বিভিন্ন হুমকি দেয়, বিভিন্ন কথা বলে, দেখে দিব। এগুলি কি খুব সাহসিকতার জন্য দেয় না ভয় দেয়? অবশ্যই ভয় দেয়। আমরা মনে করি যে আমরা কারোর জন্য কোনো অপেক্ষা করার জন্য আমরা আসি নাই। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই দলটি গঠন হয়েছে। সেই দলের মধ্যে আমি যদি কোরআনের ভাষায় বলি, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, যে একজন মানুষকে, একটি দলকে একটি লক্ষ্য বস্তুতে পৌঁছাতে হলে তাকে দুটি জিনিস করতে হয়। একটি হচ্ছে তাকে কোরবানি দিতে হবে। আমাদের এই দলের নেতারা কি কোরবানি দেয় নাই? তাদের জীবনের তাজা রক্ত দিয়ে, সাহসিকতা দিয়ে তারা কোরবানির নর্জনা পেশ করেছে। আর বাকি হচ্ছে আমরা আল্লাহর কাছে চাবো যে আল্লাহ, আমরা তো এই ফ্যাসিস্টকে মূল উৎপাদন করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দিয়েছি। আজ আমরা শান্তিতে থাকতে চাই, নতুন ভাবে আর কারো রক্ত চক্ষু আমরা দেখতে চাই না। আমরা আল্লাহর কাছে দোয়া করব। আর সর্বশেষ যে বিষয়টা বলতে চাই যে আসলে নতুন ভাবে দেখবেন বিভিন্ন ফতোয়াবাজ বের হয়, যে এই ফতোয়াবাজরা তাদের গায়ে লম্বা পাঞ্জাবি আছে, মাথায় পাগড়িও আছে, বলে এটা কি কোনো ইসলামী দল নেই? বলে না? বলে। দেখবেন এই ফতোয়াবাজরা সেই আগেও বিভিন্ন দলের সাথে চাটুকারিতা করছিল, এখনো চাটুকারিতা করে। কিন্তু সেই চাটুকারদের ফতোয়ায় আমরা বিশ্বাসী না হয়ে আমরা মনে করি যে আমরা একটি বাংলাদেশপন্থী দল। আমরা মনে করি যে আমরা হচ্ছে ইনসাফের একটি রাষ্ট্র কায়েম করতে চাই। আমরা মনে করি যে আমরা যে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। সেই ঐক্যবদ্ধ বাস্তবায়ন আমাদের দলের নেতা জনাব নাহিদ ইসলামের আহ্বানে যদি আবারও আমরা সক্রিয় ডাক আসে, আপনারা সেই ডাকে সবাই রাস্তা নামতে রাজি আছেন? অবশ্যই আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই চাঁদপুরকে অলঙ্কৃত করার জন্য জনাব ক্যাপ্টেন হাসপাত আব্দুল্লাহকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ মাহবুব আলম ভাইকে। আমাদের মাঝে এসে আমি আমাদের অতিথিদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের মাঝে কিছু আহত এবং শহীদ পরিবারের সদস্যরা আছেন।
আমি আপনাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আহত এবং শহীদ পরিবার থেকে যারা আছেন আহত শহীদ পরিবার থেকে কারা কারা আসে? আহত এবং শহীদ পরিবার থেকে যারা যারা আছেন তারা একটু হ্যালো, অনেকেই আমাদের ক্যাপ্টেনের সাথে ছবি তুলতে চাচ্ছেন, কিন্তু আমরা বিশৃঙ্খল কোনো ছবি তোলার অনুমতি দিতে পারছি না। আমরা প্রত্যেকটা উপজেলা থেকে যারা আসছেন, আমরা একটা উপজেলা করে নাম বলবো, আপনারা এসে পিছনে সুন্দর করে দাঁড়াবেন এবং একটা করে ছবি তুলে যাবেন, ঠিক আছে? বিশৃঙ্খলভাবে আমরা পারবো না, কারণ আমাদের হিমশিম খেতে হয়। সর্বপ্রথম আমরা আহ্বান জানাচ্ছি চাঁদপুর সদর উপজেলার সমন্বয় কমিটি, সবাই পিছনে আসেন। সর্বপ্রথম চাঁদপুর উপজেলা ছাত্র যুব শ্রমিক যারা আছেন সবাই, চাঁদপুর সদর উপজেলা সবাই এসে দাঁড়ান পেছনে। সবাই এই পাশে দিয়ে কেউ যান, এই পাশে দিয়ে কেউ যান। ওকে, ক্যামেরা পার্সন আছেন? এই ক্যামেরা কি ছবি তোলা হয়েছে? এই সবাই আসেন, কুইক, 1 মিনিট সময়। আমাদের ক্যাপ্টেন অনুরোধের কারণে তিনি সময় দিচ্ছেন। 1 মিনিট সময়, রেডি? লাইভ ক্যামেরা অ্যাকশন। তারপরে প্রস্তুত থাকবেন কচুয়া উপজেলা, তারপরে প্রস্তুত থাকবেন কচুয়া উপজেলা। ওকে, চাঁদপুর সদর শেষ, এবার কচুয়া উপজেলা। প্লিজ আপনাদের সময় 2 মিনিট, আপনাদের সময় 2 মিনিট। কচুয়া উপজেলা, সদর রায়রা এদিকে যাই না। কচুয়া উপজেলার প্রধান সমন্বয়কারী ডাক্তার আরিফের নেতৃত্বে, ডাক্তার আরিফ ইসলামের নেতৃত্বে কচুয়া উপজেলার ছাত্র যুব শ্রমিক সহ এনসিপি সকল নেতৃবৃন্দকে পিছনে এসে করোনায় দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সময় আপনাদের 2 মিনিট। সবাই আসছেন, রেডি? আইপি কোথায়? ওকে, সবাই আসছে? সবাই তামিম ভাই, ওকে, তামিম ভাই, ছবি কি তোলা হয়েছে? তামিম ভাই, ধন্যবাদ। পরবর্তীতে আসবে ফরিদগঞ্জ উপজেলা, প্রধান সমন্বয়কারী জনাব দেওয়ান শরীফের নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা সকল নেতা কর্মী, কেউ পাচ্ছেন না, সবাই চলে আসেন। আপনাদের সময় 2 মিনিট, প্লিজ বিশৃঙ্খলা করবেন না। দেওয়ান শরীফ আপনার নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা, সবাই কি আসছে? যারা বেশি এদিকে দাঁড়ান, এই 76 সদরে সবাই এই পাশে কেউ আসেন, এই পাশে কেউ আসেন। ফরিদগঞ্জ কি সবচেয়ে বেশি? ওকে, ছবি তোলা হয়েছে? ওকে, ধন্যবাদ। এবার আসবে হাইমসর উপজেলা ছাত্র যুব শ্রমিক সকল নেতৃবৃন্দ যারা আজকে প্রোগ্রামে এসেছেন, সকলে ফরিদগঞ্জ নেমে যান, চাঁদপুর সদর নেমে যান, সবাই নেমে যান, বাকি সবাই প্লিজ নেমে যান, বাকি সবাই নেমে যান। আমাদের স্টেজের বাম পাশের ভাইরা প্লিজ আপনারা একটু সুযোগ দেবেন। হাইমসর উপজেলা সবাই আসছে?
সবাই ঠিক মতো দাঁড়িয়েছেন হ্যামসুর উপজেলার অধ্যাপক মুখলেসুর রহমান মুকুল ভাইয়ের নেতৃত্বে হ্যামসুর উপজেলার সবাই আসছেন, তাকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আসবেন, ছবি তোলা হয়েছে, ধন্যবাদ। এই মুহূর্তে আসবেন